ভালোই লাগলো। ভালোই লাগলো না? খালা কেমন আছেন? কেমন আছেন? ভালোই আছে। ভালোই আছি। ভালোই আছেন? হ্যাঁ ভালোই আছি। এই যে রাস্তার মধ্যে বসায় কি করতেছেন? ভাত খেয়ে দিছি। এই রাস্তার মধ্যে কেন? রাস্তার মধ্যে নিয়ে আসি কাম হইতে, কাজ করতে। হে ও আচ্ছা, এখানে কাজ করতেছিল এর জন্য আপনি খাবার নিয়ে আসছেন? হ্যাঁ খাওয়া নিয়ে আসি। ও এখন বসায় খাওয়ায় আবার কাজে পাঠাবেন? হ্যাঁ কাজে যাবি। বাড়ি কত দূরে? বাড়িও যে মসজিদের সামনে। তো বাড়ি যাবে না খাইতে? যাবিনি, হাজের সময় কামরা গেলি। ও এখন দুপুর বেলায় সময় পায় না? না সময় পায় না, হাজের সময় যায় বেলাটার সময়। কি খাবার নিয়ে আসছেন? আলু ভর্তা, তারপরে ফের লতি, মুহি ভর্তা। আপনি খাইছেন নাকি না খেয়ে নিয়ে আসছেন? আমি খাবো, বাজ্যা খাবো। ও আগে খাওয়ায়া তারপরে আপনি যায় খাবেন না? হ্যাঁ। খালা খুব সুন্দর সাজছে। নাক দেখি খালার। আমার সিরাজগঞ্জ 2 লাহি দেয়। সিরাজগঞ্জে দুই নাকেই পরে? হ্যাঁ 2 লাহি পরে। ও না, সুন্দর লাগতেছে তো। আচ্ছা, পানি দেখতেছি 2 কলসিতে, এত পানি কেন? পানি বাবারে, হিন্নি পানিটাই নিয়ে ইবল গাড়ছি, এটা তো আয়রন আছে। তো পানি নিয়ে যাবেন বাড়িতে? হয় বাতলি এটা খেলে না গেলে পরে এটা বইরেলি আবার যাও। তাহলে আপনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ? হ্যাঁ, সিরাজগঞ্জ। তাহলে আপনি এইটা হচ্ছে কেরানীগঞ্জ হ্যাঁ ঢাকায়। তো এত দূর থেকে আসছেন? এত দুর্নি বাবারে, দুঃখের কপাল হলি মানুষের। মনে হরো যে খুঁজতে খুঁজতে খবর লে যে কোন দেশে কাজ আছে। কাজের জন্য আসছেন এখানে? কাজের জন্য আসি। আসলে যে কাজ কামড়ে হয়ে খাওয়া। থাকেন কোথায়? থাকি হাতে মাদ্দারে বাড়ি, ওই পুরান বাড়ি, ওই সামনে। মানে অন্যের বাড়িতে থাকেন? অন্য বাড়িতে থাকি, বাড়ি কারো কিনি নেই। আবার সিরাজগঞ্জে চলে যাবেন নাকি এখানেই থাকবেন? যাবো বাবা, দেরি আছে, যাবো। বিদেশে বাড়ি কতকাল থাকা যায়? যাতেই ভালোবাসুক, তা মনে হয় বিদেশ। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। ছেলেরা কি করে? ছেলেরা এই যে চাকের কাম হারে। ছেলেরাও কাজ করে? তো ছেলেদের জন্য এরকম খাবার নিয়ে যান না? লিয়ে যাই, ছেলেদের জন্য নিয়ে যান? লিয়ে যাই। ওই যে কেবলি বাড়িতে আসলে ভাত পাঠা দিলাম, আলু ভাতটা এগুলো দিয়ে দিছি। প্রতিদিনই এরকম খাবার নিয়ে আসেন না? হ্যাঁ প্রতিদিনই নিয়ে আসে। তো আপনারা রেখে একা একা খায়, বলে না যে তুমিও একটু খাও? কয় তো কয়। আজকে বলেন নাই? বউ দেখেন আপনার জন্য না খেয়ে নিয়ে আসছে, বাসায় খাবে, তো আপনি একটু খাওয়াবেন না? না আমরা খাওয়াবো রাতে। ও রাত্রে একসাথে খাবেন না? একসাথে খাই বাবা। ও ছায়ার মধ্যে বসে এরকম পরিবেশে খাইতে তো আরাম। ছেলেরা কত বড়? মারে এইতে এখন কবে পারবো না। একটা লাগা, একটা 22 বছর, কবে হবে নিসব বুঝি না। আর একটা 25 বছর। একটা পাগল, আত পাগলা। কামে কয়া দিলি হরে, না দিলি না হয়। আচ্ছা, তো কি কাজ করেন এখানে? এই যে বাবার যে যা কয়টা কাজ করি বাবা। আচ্ছা, যে যা বলে। খোলা ডুগি নাই হে, আবাদ মাছ করে খাই, কামলা পরের কাজ করি না। সে খেতে ডুগি রাহি, বছরের শেষে দেই। মানে ক্ষেত বর্গা রাখেন? হ্যাঁ কাজ করে তারপরে ফসল ফলায় ওই টাকা শোধ করেন? 6000 টাকা দিয়ে 1 বছর রাখি। এক পাখি কয় শতাংশ? 26 শতাংশে এক পাখি। হ্যাঁ। কত টাকা দিয়ে নিছেন? 6000 দিয়ে নেই, বছরে 6000 টাকা দিতে হয়। 6000 দাম। কি বুনছেন সেই জমিতে? পটল বোনা আছে, 4 ভাই ক্ষেত রাখছে, 3 ভাই ধান বুনছে, 4 ভাই পটলে ক্ষেত আছে। পটলে তো ভালো লাভ হয়। এবার লাভ হইতে হ্যাঁ না, এবার বৃষ্টিতে পটল ধরে কম। আচ্ছা, বৃষ্টিতে পটল ফলন কম হয়? ফলন কম হয়, দামে বেশি হয়েছে। এবার পটল খেতে কি মাচা দিছেন? মাচা দিতে হয় না পটল খেতে? হ্যাঁ, জাংলা নাগান না, বাঁশ দিয়ে জাংলা নাগান না, নাগালি পারে কারো ঘুরে। ওটার মধ্যে কি লবণ দেখছেন? আপনার জন্য মায়া করে আবার লবণও নিয়ে আসছে। ডাক্তারের কাছে যা প্রেশার মাপায়া দেহায়া আসে না, ওষুধ আনি বেঙ্গালিতে চলবে না। বগলে খেত হলে সেটা পটল দিয়ে দিলাম নি আমি, আমার জাংলা নিয়ে নে। এই পানি ভেঙে যার লাগবি, এই পাশ ছেড়িয়ে। আপনি বলছেন এতেই আমি খুশি হয়েছি, বুঝছেন? পটল নিয়ে এলাম নি, দিবেন নাকি? আনাজ তহারি বুনছি, কুম্পা বুনছি, পটল বুনছি। রান্না কেমন হয়েছে? ভালো 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 হয়েছে। হ্যাঁ, দেখলাম যে তৃপ্তি করে খাইলেন একদম। সকালবেলা আবার
রুটি খাচ্ছিলাম তো ও খিদেও লাগছিল, ক্ষুধাও লাগছিল। পানি ফানি খাইতে কষ্ট না। তারপরে এমন সুন্দর খোলা পরিবেশে বাতাসের মধ্যে তো খাইতেও অনেক আরাম না? আর এরকম এই যে প্রিয়জন যদি বইসা এরকম করে খাওয়ায়, খালাও অসুস্থ, এর মধ্যেও সে রান্না করে আবার তার জন্য খাবার নিয়ে আসছে। উনি তো খেয়ে অনেক মজা পাইলো, যা দেখলাম যেভাবে খাইলো। আপনার কেমন লাগলো তার খাওয়া দেখে? ভালোই লাগলো না? খালা শুধু ভাতই আনে নাই, আবার আঁচলে বাইধা তার জন্য পানও নিয়ে আসছে। কি মজার না? পথের ধারে এরকম সুন্দর করে বউ জামার জন্য খাবার নিয়ে আসছে, এত সুন্দর দৃশ্য দেখে সত্যিই ভালো লাগলো। এটাই আসলে গ্রামের সৌন্দর্য। কি সুন্দর আওয়াজ। এটার নাম কি জানেন? খালা ছাগল কার? আপনার? ও, ছাগল চড়াইতে আসছেন। এটা দিয়ে এখন এটা কি করবেন? খুঁটে গাড়বেন না? দেখি কেমনে গাড়েন। এটা এটা এটারে কি বলেন আপনারা? এটারে কি বলেন? হ্যাঁ, এটা ছাগলের খুঁটি, খুঁটা। ছাগলের দড়ি। আর এই যে এটা কি আপনার হাতে? এটা কি? এটা হচ্ছে ছাগলের খুঁটা গাড়ি খাইতে। খাইটা, হ্যাঁ খাইটা। দেন বাড়ি দেন, খালা আমার মাথায় দেন না। এই তো এই কি সুন্দর আওয়াজ। এখন ছাগল কেন? ছাগলের বাপও আর ছুটতে পারবো না, তাই না? একদম খালা নিশ্চিন্ত। কয়টা ছাগল আছে এরকম? এতে চারটা আর ওই যে ওইখানে দুইটা আর এইখানে দুইটা। এই দুইটা কি বাচ্চা? তো এই দুইটা বাচ্চা, এই চারটে বাচ্চা। ও, খালার বাড়ি কই? এই স্কুলের পিছনে। ওই স্কুলের পিছনেই? ও, ঠিক আছে খালা, ভালো থাকেন। আপনারা কে কে এরকম খাইটা দিয়া খুঁটা খাইরা ছোটবেলায় ছাগল চড়াইছেন জানাইবেন। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি ছেঁড়া সুতো বারবার জোড়া। ভাবনার ঘুরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতে তুমি, আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। অভিনয় করে চলা, একটু দুঃখ ভোলা, দাইরে দাইরে দোলা, প্রাণীতে দাইরে দোলা। অভিনয় করে চলা, একটু দুঃখ ভোলা, দাইরে দাইরে দোলা, প্রাণীতে দাইরে দোলা। কখনো দারুণ প্রীতি, কখনো জাগায় ভীতি, কখনো দারুণ প্রীতি। আসে না সবাই, এনে আসলে আর যাইতে চায় না বাড়ি। তাই আমরাও আর যাবো না, আমরাও থেকে যাবো। আমরা গ্রাম ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে এই সুন্দর জায়গাটা দেখে বসে পড়লাম। এটা হচ্ছে মাচা, নদীর উপরে। আচ্ছা, এটা নদী না বিল? এটা নদী। নদী? বিলের মতো মনে হচ্ছে। না, এটা নদী। কি নদী? এটা সাইনধরের নদী। কি নদী? সাইনধরের নদী বলে। সাইনধরের নদী? হ্যাঁ। আচ্ছা, ছোট্ট নদী না? না, নদী এমনি বড়ই, কিন্তু মেন গালা থাইছে না, ওদের একটু চাপাই না, কিন্তু এই সাইড আবার বড়ই। ও আচ্ছা, বড় হয়েও তো এই অবস্থা খুবই একদম। আমি তো ভাবছিলাম যে বিল। গ্রামের নাম রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর। আর এমনি রামচন্দ্রপুর ধাইরাপাড়া মানুষ তোমরা এসে। ও, রামচন্দ্রপুর ধাইরাপাড়া। আর ইউনিয়ন? ইউনিয়ন জামিরটা। জামিরটা, মানিকগঞ্জ। আচ্ছা, এই সুন্দর মাচাটা কে বানাইছে বলেন তো? এটা আমরা বানাইছি, আমার বড় ভাইরা আছে আর আমরা মিলে। আপনারা এই সবাই বড় ভাইরা, সব ছোট ভাইরা মিলে বানাইছেন? হ্যাঁ। আড্ডা কি বড় ভাই ছোট ভাই সব মিলেই দেন নাকি আলাদা আলাদা? না, সব মিলেই। সব মিলেই না? হ্যাঁ। এরকম নদীর পাড়ে এরকম গাছের ছায়ায় এত সুন্দর মাচা,
আমার তো মনে হয় যে এখানে বসলে মানে সব খারাপ মনে ভালো হয়ে যাবে না? হয় নাইস হয়ে যায়। দেখা গেলো বাড়ির থেকে মার সাথে রাগ হয়ে আসছেন, মনটা খারাপ, এই জায়গায় কিছুক্ষণ বসে থেকে মেজাজ ভালো করে আবার বাড়িতে চলে যাওয়া যাবে, তাই না? না আমি তো বসে আমার একদম ভালো লাগতেছে। যে আসে না সবাই এনে আসলে আর যাইতে চায় না বাড়ি। তাই আমরা আবার যাবো না, আমরাও থেকে যাবো। আচ্ছাটা কতদিন যাবত দিছেন? মাছাটা তাও 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর হয়ে গেছে? আসলে একটু পাশে আরো বেশি হইব, কিন্তু এনে তো আইছে 1-2 বছর যাবত। আচ্ছা, কতক্ষণ এখানে আড্ডা দেন? এনে আসলে আমাকে কোনো টাইম নাই। কোনো টাইম নাই? রাতেও থাকেন? রাতে মাঝে মধ্যে ধরেন রাত 10টা-11টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত এখানে আড্ডা হয়? হ্যাঁ। আড্ডার বিষয় কি থাকে? আড্ডার বিষয় এমনি কোনো কিছু না, ধরেন এমনি সবাই ওই যে নৌকা বাইচ দেয়, নৌকা বাইচের আড্ডা থাকে। আর এমনি ফুটবল খেলা, কার লগে খেলা রাখলো না। হ্যাঁ, আপনাদের মানিকগঞ্জে তো অনেক মানে নৌকা বাইচ হয়, গান বাজনা অনেক কিছু বেশি হয়। এখানে বসে বসে গান টান করেন না? না, এনে বসে অতটা এমনি গান টান হয় না, এই যে এমনি খালি গল্প। শুধু গল্প? সবাই কি মোবাইল নিয়ে গল্প করেন, যার যার মতন মোবাইলের দিকে তাকায় থাকেন নাকি? না, সবাই আসলে এক জায়গায় বসে ধরেন একজন একটা কথা কইলে ওটা নিয়ে সবাই আলোচনা করে। মানে সব জায়গায় তো এখন শুধু যার যার মতো মোবাইল নিয়ে বসে থাকে, কেউ কারোর দিকে তাকায় না। তো আপনাদের এখানে সবাই মিলে মুখোমুখি হয়ে আড্ডা দেন সবাই? হ্যাঁ, সবাই মুখোমুখি। ধরেন এনে আসলে কেউ অতটা মোবাইল টিপে না। তাই? হ্যাঁ, দারুণ তো। এই বিষয়টা ভীষণ ভালো লাগলো যে এইখানে আসলে মানে মোবাইলের দিকেও কারোর আর মন থাকে না, সবাই আড্ডা নিয়েই ব্যস্ত থাকে। নাম কি আপনার? আমার নাম সালমান। সালমান? ওরে বাবা, একদম হিরো, হিরোর নামের সাথে নাম। আপনিও তো দেখতে একদম হিরোর মতন। না না মানে কি? আচ্ছা, এখানে বয়স্করা আড্ডা দেয় না? বয়স্করা সবাই এক লগে বসে, সবাই একসাথে বসেই? এটা তো একটা খুব দারুণ ব্যাপার। ধরেন এনে কোনো আমরা বাজে বিষয় নিয়ে কোনো আলোচনা করি, যা আসে সব এর জন্য ওই বাজে বিষয় নিয়ে আলোচনা করেন না বলেই মুরব্বীদের সাথেও আপনারা আড্ডা দিতে পারতেছেন, তাই না? এই যে আরেকজন মোবাইল নিয়ে বসে আছে, আপনার নাম কি? মোহাম্মদ হাবিবুল হাসান। হাবিবুল হাসান। আচ্ছা সালমান, আপনি তো একটু আগে বললেন যে এখানে কেউ মোবাইল নিয়ে বসে না, কিন্তু উনি তো মোবাইল নিয়ে বসে আছে। মোবাইল নিয়ে বসে আছে, ধরেন মানুষ নাই। মানুষ আর আমরা এইভাবে কথা কয়ে তো অবস্থা। মানে মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে নাকি এরকম সবার সাথে সবার কথা সবার শুনতে ভালো লাগে? ধরেন এনে আসলে আমরা মোবাইল এমনি বাসায় হালকা পাতলা টিপা, কিন্তু এনে আসলে কি একজন কথা হইতেছে সেই কথাটা আমরা শুনতে হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে কেউ কথা বললে সেটা মনোযোগ দিয়ে শুনতে হয়। শোনাটাও একটা ভদ্রতা। আর মোবাইল নিয়ে যার যার মতন বসে আছে নাকি রোবটের মতো হয়ে যায় না? একদিকে কেউ যদি মোবাইলে যদি কেউ কথা বলে ফাঁকে যায়, আচ্ছা ফাঁকে যায় কথা বললে আবার না আসে, কিন্তু এনে অতটাই সবাই এক জায়গায় বসলে কি আমরা একজন আর একজন কথা শুনি। এখানে কি সবসময় এমন বাতাস থাকে ঠান্ডা? ধরেন সবসময় এরকম। আবার যেকালে গরম একটু বেশি করে হয়ে গেল বাতাসের ইটা হালকা একটু কম থাকলে হয়ে গেল হালকা বাতাস। আর শীতকালে কি করেন? শীতকালে এনে অতটা মানুষ বসে না, হয়ে গেল তো রোদ থাকে না? রোদ পোহাইতে আসেন না? রোদ পোহাইতে আমরা মাঝে মধ্যে মাঝে মধ্যে। ওইখানে রোদ কম থাকে? হ্যাঁ, এনে রোদ কম থাকে। আচ্ছা, গাছের ছায়া না তাই লিগে। আচ্ছা, তাহলে আমরা বসে আছি কি গাছের ছায়ায়? এটা কি গাছ উপরে? ডুমরা গাছ। ডুমরা গাছ। দইল্লা, ওই যে ছোট ছোট গোল গোল ফল হয় না? কিন্তু আমাকে বাসায় আমরা ডুমরা কই। হ্যাঁ, এই গাছগুলো পানির ধারে একটু বেশি হয়। অনেক ধন্যবাদ আপনাদের, খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে। এটা মূলত সিজনাল আড্ডা, মানে গরমকালের জন্য এই মাচাগুলো তৈরি করা হয়। মানে এইখানে বসলে মানে শরীর মন সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এই ঘরটার বয়স 12 বছর, কিন্তু দেখলে মনে হয় একদম নতুন, মানে আজই কেনা হয়েছে। মানে এত সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি মানে অবাক হচ্ছে যে এত সুন্দর কাঠের কাজ হতে পারে। এটা বারান্দা না? ও, বারান্দাটা সুন্দর, অনেক খোলামেলা। এখানে রান্নার কাজে হয়, যে চুলা বসানো আছে, ফ্রিজ আছে, খুব সুন্দর পরিপাটি একটা বাড়ি। আর এই পাশে আরেকটা ঘর আছে না? হ্যাঁ, এটা বারান্দাটা রাত্রে যে মেহমান আইলে লাগে, পুরো কাঠের, মানে এইখানে ভেতরে পুরো বাড়িটাই কাঠের তৈরি, এবং ফার্নিচার যা দেখা গেল আসবাবপত্র মানে এগুলো সব কাঠের। ঘরটা যে উঠাইছি 9 লক্ষ টাকা গেছে। 9 লক্ষ টাকা। এই ঘর কত বছর আগে উঠাইছেন? কত বছর হয়েছে দেখো তো? 12 সালে। মানে কি সুন্দর। এগুলো সব কি আপনারা পছন্দ করে দিচ্ছেন এসব ডিজাইন, নাকি করাই ছিল? না না, আমরা বাড়িতে সব করছি মিস্ত্রি দিয়ে। ও, আপনারা মিস্ত্রি দিয়ে এই নকশাগুলো করছেন কাঠের? ও, এটা কি আপনারা বানায় নিছেন ঘরটা? হ্যাঁ, বাড়িতে কাটাই না, মিস্ত্রি নিজেরই আচ্ছা, কাজ করে। হচ্ছে বসার ঘর। আর মানে বেডরুম হচ্ছে আপনাদের 2টা। এইটা একটা বেডরুম। আমরা এখানে একটা ছোট্ট বাবু ঘুমাচ্ছে, এবং একটু মশারি টানানো আছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই ঘরের আবার এই যে এখানে উপরে তাক করা, এইখানে হাঁড়ি পাতিল বিভিন্ন জিনিসপত্র রাখা আছে।
বাড়িটা আমার এত ভালো লাগছে, পরিষ্কার। আমরা আরিয়াল বিলে এসে বিক্রমপুরের ঘরের ব্যবহার দেখলাম। ওইখানে ওঠার সিঁড়ি, ওইটা দিয়ে উঠেন না আপা? এই ঘরটা কি একতলা না দেড়তলা? একতলা। একতলা, মানে উপরে ওঠা যায়? উপরে উঠা যায়, আসেন ঘরে যাই। আচ্ছা, আমরা একটু দেখবো ঘরের ভেতরটা। এই যে নিচে এই জায়গাটা অনেকখানি ফাঁকা মনে হচ্ছে, এই জায়গাটা আপনারা কি কাজে ব্যবহার করেন? এই যে মনে করেন এখানে লাকড়ি লুকড়ি রাখি, তারপর ঝাড়ু ঠাড়ু দিই সুন্দর করে। হাঁস মুরগি রাখা যায় না? কোনো হাঁস মুরগি রাখে না, যে ডর করে এখানে যে সাপ সুপ যদি আসে। আচ্ছা, সিঁড়িটা তো সুন্দর সুন্দর, দরজাটা অনেক সুন্দর। এগুলো কি কাঠ আপা? লোহা কাঠ। লোহা কাঠ না? খুবই সুন্দর। ঘরের যে ফ্লোরটা এইটাও কাঠের, কি সুন্দর, ঠান্ডা। মানে এটা কি গরমের দিনে ঠান্ডা থাকে তো না? হ্যাঁ ঠান্ডা থাকে। আচ্ছা, শীতকালে? শীতকালেও ঠান্ডা থাকে। আচ্ছা, এই যে উপরে উঠে, এই যে দেখেন দুইটা কামরা না? এবং কি সুন্দর পরিপাটি গোছানো বাসাটা। এই যে দেখেন। ও আচ্ছা, ওইখানে ওঠার সিঁড়ি, ওইটা দিয়ে উঠেন না? উপরে কি কাজে ব্যবহার করেন উপরের জায়গাটা? উপরে ওই যে মনে করেন বড় বড় হাড়ি পাতিল আছে, তারপরে কাটি আছে, ওই যে চাল চুল রাখি, পাতিলা পুতিলা, লেপ তোষক এগুলো সব উপরে তুলে দেন না? তোষক রাখি না, লেপ তোষকের লিগে ওই যে ওয়ার্ডরোব আছে, তারপর স্টিল আলমারি আছে, সবই আছে। রান্নাঘর এটা কি ঘরের ভিতরেই নাকি আলাদা? না, আমার আলাদা আছে। আমরা কি করতেছি বলেন তো? দেশের ক্ষতিকার হইতেছে, মাটির ক্ষতি হইতেছে, আর জনগণ যে আপনাদের সার ওষুধ দিয়া জিনিস খাওয়াই, এগুলো তো খুব মানে খারাপের পথে হইতেছে। আগে কি এত রোগী ছিল, এত ক্লিনিক ছিল? এত ক্লিনিক ছিল না। এটা কি? এটা হলো ওষুধ। কি ওষুধ? বিষ, ঘাস মারা ওষুধ। বিষ কি ওষুধ হয়? জি, ওষুধ তো রোগ সারায়। ওষুধ রোগ সারায় না, এটা হলো মানে ঘাস মারা ওষুধ। এটা তো খাইলে তো মানুষের মৃত্যু হয়, এই জন্য তো ওষুধ বলে এখানে বিষ। ফিল্ডার। ফিল্ডার। ফিল্ডার, এটা ঘাস মারা বিষ। ঘাস মারা বিষ। এই কয় বোতল আনছেন? এটা হলো 4 বোতল। 4 বোতল কয় লিটার আছে? এটা মানে 1 লিটার না, হাফ লিটার নাই। 4 বোতল বিষ, 110 টাকা করে দাম আছে এখানে। এসিআই ফর্মুলেশন লিমিটেড, গাজীপুর। গম, আগাছার নাম বথুয়া, আমরুল শাক, চা, গম। গম 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 লাগাবেন নাকি কি লাগাবেন? এখন হলো ধানের মধ্যে দেব। ধানের মধ্যে অগাছা, শামা, দুবলা, টুসখোলা, এই কাস্তে গাছ। এই মানে বীজটা কখন দেবেন? ধান বুনে নাকি ধান বোনার আগে? না, ধান বোনার গাছটা একটু বড় হলে তারপরে দেবো। আর ঘাসও জ্বালাবে, ধানও জ্বালাবে, দুইটার সাথে ওই ঘাস মরবে, ধানটা বাঁচা থাকবে। কিন্তু এইবার আমারে বলেন, যেই বিষে ঘাস মরবে সেই বিষে কি ধান মরবে না? না, ধান মরবে না। এটাই তো জ্ঞানী বুদ্ধি যারা আছে তারা তো তৈরি করছে এটা দিয়ে, বুঝছেন যে কিভাবে করা যায়, তারা তো একটা বুদ্ধি করে তৈরি করছে। ফিল্ডার বা ঘাস মারার বিষ অন্যান্য উদ্ভিদকেও মেরে ফেলতে পারে। গ্লাইফোসেটের মতো রাসায়নিক ঘাস সহ বিভিন্ন ধরনের আগাছা নির্মূল করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এই ধরনের রাসায়নিক স্প্রে করা হলে এটি শুধু ঘাস নয়, আশেপাশের অন্যান্য ছোট চারা বা উদ্ভিদকেও মেরে ফেলতে পারে। কারণ ফিল্ডার বা আগাছা মারার বেশিরভাগ রাসায়নিকই অনির্বাচিত হয়, যার মানে তারা নির্দিষ্ট কোনো উদ্ভিদকে চিনে আক্রমণ করে না, বরং যে কোনো উদ্ভিদের সংস্পর্শে এলে তাদের ক্ষতি করে। এই রাসায়নিকগুলো উদ্ভিদের কোষকে নষ্ট করে দেয়, যা উদ্ভিদের বৃদ্ধি বন্ধ করে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। আর বাস্তবে দেখা গেছে ফসলের ক্ষেতে এই ফিল্ডার জাতীয় ঘাস মারার বিষ উৎপাদন ব্যাহত করে, মানে উৎপাদন কমিয়ে দেয়। আপনি কতদিন ধরে চাষবাস করেন? চাষাবাদ করি প্রায় আমি হলো 30 বছর ধরে। 30 বছর ধরে? তা আগে কি এরকম বীজ দিতেন? না, আগে কার বীজ দিতাম। আগে কি করতেন? আগে কৃষি কাজ করতাম, ওই গরুর হাল চাষ করতাম, গরুর নাংলে দিতাম। ছোট যখন জ্বালাইতো তখন নাংলে দিতাম, 3-4টা করে সিট নাংলে দিতাম, গরুর চাষের মতো হালের মতো করে ফেলাইতাম। এই যে এইটা যখন দেন ক্ষেতের মধ্যে, ঠিক আছে, এখানে লেখা দেখছি, এটি প্রয়োগের সময় ধূমপান, পানীয় বা আহার গ্রহণ করবেন না, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান করবেন, ব্যবহারের পর খালি বোতল ভেঙে মাটিতে পুঁতে ফেলুন। ফিল্ডার
অন্যান্য বালাইনাশক বীজের কাছাকাছি গুদামজাত করবেন না। ফিল্টার প্রয়োগের পর 14 দিন পর্যন্ত জমিতে গবাদি পশু প্রবেশ ও ফসল তোলা নিষেধ। আচ্ছা, এই যে আপনারা যে দেন এই বীজটা, মানে কিভাবে দেন আমাকে একটু দেখান তো, কি করেন এই বীজটা? এই বীজ আমরা দিয়ে মেশিন দিয়ে এখানে দিব, ওই যে পানি দিয়ে বীজ দিয়ে পানি দিয়ে মিশাবো, মিশানোর পরে এখানে কান্দে ভাজাবো, কান্দে ভাজানোর পরে এই এক হাতে চাপ দিব, আর এক হাতে এইভাবে কান্দে বাজাই দিন, আর এক হাতে এই কান্দে বাজাই দিন, এটা দিয়ে আমরা এইদিকে বাও হাতে চাপাবো, ডান হাতে বিলে দিলে স্প্রিং করলে তার ওষুধ বাইরেবে, ওষুধ বেরোবে। জি। প্রিয় দর্শক, আমরা আছি ওই যে ও পাশে হচ্ছে ফরিদপুর শহর মেনল্যান্ড, একটা খেয়া পার হয়ে আসছি। এটাকে বলে আসলে ডিক্রিট চর, আসলে মধ্যের চর টেপাখোলা, এই মুজে হলো আমাদের হলো পশ্চিম চর টেপাখোলা, পশ্চিম চর টেপা। এই যে আপনি যে স্প্রেটা এইভাবে দিবেন, জি, হাতে কিছু পরেন? হাতে পরি না, আমরা মাস্ক লাগাই দিই। কিছু মাস্ক পরেন কোথায়? মাস্ক এই যে ব্যাগে আনছি, আমরা যে কোনো ওষুধ ব্যবহার করবো তখন মাস্ক লাগাই নিব, মাস্ক লাগাই নেবেন। জি, এখানে কিন্তু এই মাস্ক পরবেন না, ইনশাল্লাহ এই মাস্ক পরবেন। এই মাস্কটা না পরলে কি হয়? মাস্কটা না পরলে নাকের মধ্যে ধুমার মধ্যে যায় জন্য, এই জন্য অসুবিধার কারণে আমরা মাস্কটা ব্যবহার করি। আচ্ছা, এবার আমাকে বলেন, এই যে আপনি 30 বছর আগে থেকে চাষাবাদ করেন, জি, তখন কি একটু বিষ দিতে হইতো? না, তখন বিষ দিতে হইতো। তখন এই আগাছা কেমনে পরিষ্কার করতেন? ঘাস হয়ে যায়, নাংলে দিয়ে লেবার খাটাইতাম, অনেক নাঙ্গল দিয়ে লেবার খাটাইতাম, নাঙ্গল চাষ করতাম, নাংলে দিতাম। এখানে কিন্তু আর একটা লেখা আছে, এই যে আমি ধরে নিচ্ছি এই ক্ষেতটাতে আপনি ঘাস মারা বিষটা দিয়ে চলে গেলেন, ওখানে লেখা আছে সেই ঘাস 14 দিন পর্যন্ত কেউ খেতে পারবে না, গরু ছাগল যেই হোক। তখন যদি অন্য কোনো ছাগল এসে খায় কি হবে তখন? আমরা এই ওষুধ দেওয়ার পর একটা লাল ফররা দেবো, একটা সংকেত। আমরা তো খেতে দাঁড়াই থাকতে পারবো না, যে কোনো মানুষ লাল চিহ্ন দিবেন, লাল চিহ্ন দেবো, যে মানুষ আসা যাওয়া পরে তারপরে বলবে যে না এখানে একটা বিপদ সংকেত আছে, লাল ফররা দেবো। ধান তো বোনা, ধানের মধ্যে আমরা বীজ দিই, ধানের মধ্যে দিবেন, ধানের মধ্যে দেব। কিন্তু যে বিষে অন্যান্য আগাছা মরতেছে সেই বিষে কি ধান মরবে না? ধান মরবে না, আপনি দেখছেন এরকম না? হ্যাঁ, জি, আমরা এখানে কয়েক বছরের এই বিষ আসার পরে আমরা ব্যবহার করতেছি, ব্যবহার করার পর দেওয়ার পরে ওই গাছটা থাকবে, ও গাছা মরবে, ধানটা থাকবে। আচ্ছা, এই যে ঘাসেরও তো অনেক দাম আছে, এটা কাটিয়ে নিয়ে গরু ছাগলে খাওয়ালে তার খাওয়ার হয়ে যায়, তাকে বিষ দিয়ে মারবেন কেন? তাকে বিষ দিয়ে মারবো, আমাদের তো ফসল তো ওই ঘাসের থেকে আমার ধানের ফসলটার দামই বেশি, ওইখানে আমার খাই বাস্তা ওইটাই লাগে, এই জন্যই। কিন্তু আর একটা কথা আছে, যেই বিষে এরকম ঘাস মরে যায় সে বিষে কি মাটি মরে যায় না? মাটির তো একটু দুর্বলতা হয়, কারণ আপনি কি জানেন ওই ছোট্ট একটু মাটিতে যে পরিমাণ অণুজীব থাকে, মানে মাটি হচ্ছে জীবন্ত, সেই 1 চামচ মাটিতে যে অণুজীব থাকে সে একটা মানব দেহের মধ্যে নাই, সে অণুজীব। সে মাটি যদি মেরে ফেলেন তা কতদিন আর এরকম বিষ দিয়ে এই সার দিয়ে ফসল ফলাবেন? আপনার তো আগে কি করতেন, 30 বছর আগে যখন ফসল ফলাইতেন তখন কি কিনতেন আপনি বলেন তো আমাকে? তখন তো আমাদের এই সার ছিল না, সার না থাকায় থেকে ওই আমরা হলো গোবরের সার তৈরি করতাম, সব খেতে দিয়ে পারতাম না, মানে কাছের যে ফসলগুলো হয়তো ওই জমিগুলো পিস রসুন লাগাইতাম, বাড়ির পর থেকে বছর বেড়ে গোবর টেপা দিতাম, ওইখান থেকে গোবরগুলো খালি ওইগুলো দিতাম, আর অন্য দূরের যে জমিগুলো আছে ওইগুলো কোনো সার ওষুধ দেওয়া লাগতো না। কেন দিতে হইতো না? মাটির শক্তিতে হয়ে যেত আল্লাহর রহমতে। এখন দিয়ে কার ক্ষতি করতেছেন? এখন আপনি সার কিনেন, বীজ কিনি, তারপরে কীটনাশক কিনেন, এই বিষ কিনেন, ঘাস মারা বিষ কিনেন, ভিটামিন নামে হরমোন কিনেন। আগে তো এত খরচ হইতো চাষাবাদে? না, এত খরচ হইতো না। আমরা কিছু পুরনো দিনে ফিরে যেতে পারি না? পুরনো দিনে ফিরে যাইতে পারি, কিন্তু এখন তো আবিষ্কার কি করছে, এখন বড় বড় অফিসার আবিষ্কার করছে, এখন তো ওই যদি আগে করে, এখন যদি কিছু না দেয় সার ওষুধ, তাহলে ফসল হবে না। এই ঘাস দিতে তো কিছু লাগে না, এই ঘাস দিতে কিছু হয়েছে? এই যে দেখেন এখানে যে ভেন্না গাছ দেখতেছি, কত গাছ, এগুলো দেওয়ার জন্য কি সার দিতে হয়েছে? না, কিছু লাগে না ওইটা। তাহলে ওইখানে হইলে এখানে হবে না কেন? আগে তো আপনি ফলাইছি আগে। এভাবে চিন্তা করছেন, যে বীজটা আপনি খেতে দিচ্ছেন, আপনি একটা লাল ফ্ল্যাগ টানায় চলে গেলেন, আর এক বাড়ির গরু ছাগল তার বুঝবে না লাল ফ্ল্যাগ, সেটা সে ঘাস খেয়ে মারা যাবে। আমরা তাহলে, আপনি আমাকে বলেন, আমরা জেনে বুঝে নিজে ক্ষতি কেন করব? জেনে বুঝে ক্ষতি হলো, এখন আমাদের আগে এক পর জমিতে ধান হয়তো
8 মন 10 মন 5 মন। এখন তো ধান 1 বিঘা জমি হয় 20 মন 50 মন 40 মন। এই বেশি ফসলের জন্য হলো আমাদের এত কিছু তৈরি করা লাগে। কিন্তু লাভ হয় কত? আগে যা লাভ হতো এখন কি তা সেরকম লাভ হয়? আগের লাভ আর এখনকার লাভ ওই 1.5 ডিফারেন্স হয় কেন? আগে তো আপনি কিছুই কিনতেন না, কিছুই কিনতাম না, বীজ ছিল ঘরে, বীজ ছিল ঘরে। এখন ওই সার ওষুধের এত যাইতেছে, এত যাওয়ার পরে তা সব তো মিলে কি লাভ হয়? হ্যাঁ, মানে তাও লাভ হয় কে? ওই ফসলটা হলো বেশি হয় না। আগে ধরেন যে রোদ দিয়ে খরা হলে খরা একবার পুড়ে যেত, শেষ হয়ে যেত, ফসল পাইতাম না, গৃহস্থ অনেক কষ্টর দিন যাইতো আর কি। আর এখন হলো যদি জোগাল দেওয়া যায়, তার মেশিন দিয়ে চাষবাস করলে, সার ওষুধ দিলে মোটামুটি ফসল পাওয়া একটা গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। কিন্তু এই যে জমিতে একটু একটু করে মাটি দুর্বল হয়ে যায়, আপনি বললেন, যখন মাটিটা মরে যাবে তখন তো এখন পরের চিন্তা তো আমরা অত বুদ্ধিও নেই, এত বুঝতে পারবো না। আপনার বাপ দাদা তো আপনার জন্য একটা সুন্দর জমি রেখে গেছে, আপনি আপনার নাতির জন্য কি রাখতেছেন তাহলে? আমার নাতির জন্য তো এখন ওই বীজ দেওয়া মাটি, ওই বীজ দেওয়া মাটি রাখতেছি, বুঝছেন? চিন্তা করেন না এতে কেমনে আমরা বেরোবো? কিন্তু হ্যাঁ, পরের চিন্তা তো হ্যাঁ, আমাদের এই দেশের ক্ষতি হইতেছে এখন। এই যে পরে যে হবে ফসল কি না হবে এটা তো আমরা বুঝতেছি না। এখন নগদ খাওয়ার জন্য আমরা এটা হলো। আর একটা আমাকে কথা বলেন, যে ঘাসে, যে বিষে ঘাস মরে, মাটি মরে, গরু ছাগল খাইলে মরে যায়, সেই বিষে কি মানুষ মরতে পারে না? ধরেন এর মধ্যে কোনো একটা মানে সবজি আছে, শাক আছে, কোনো একজন মানুষ, গরিব মানুষ, সে ওই ক্ষেত থেকে বীজ দেওয়া ক্ষেত থেকে শাক তুলে নিয়ে গেলো, তার অবস্থা হবে কি? সে তো যদিও মারা না যাবে, এটা আগুনের পানিতে খাইলে তার অসুস্থ হবে, ভিতরে রোগ ধরে যাবে। তাহলে আমরা কি করতেছি বলেন তো? দেশের ক্ষতিকার হইতেছে, মাটির ক্ষতি হইতেছে। আর জনগণ এই যে আপনাদের সার ওষুধ দিয়া জিনিস খাওয়াই, এগুলো তো খুব মানে খারাপের পথ হইতেছে। আগে কি এত রোগী ছিল, এত ক্লিনিক ছিল? এত ক্লিনিক ছিল না। তাহলে আমাদের কি করা দরকার বলেন? এখন হলো এই ফিরানের জন্য যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা চান ফিরতে? হ্যাঁ, ফিরতে হলে তো সবার জন্য ভালো হবে। মেহেদি, দৃশ্যটা কেমন লাগছে তোমার? এক কথাই বলবো? না না, এক কথাই না, অনেক কথাই বলো। অনেক কথাই বলবো? হ্যাঁ। তাহলে তো মুশকিলে ফেলে দিলা। এই যে দেখো, এটা একটা ডুমুর গাছ, নদীতে কোনো একটা ভাসতে ভাসতে কিংবা পাখি এখানে বীজ এনে ফেলছিল একদম নদীর পাড়ে। এই যে দেখো, এই যে এখানে, এই যে ওরা হচ্ছে এই এলাকারই, দেখছি অনেকক্ষণ ধরে ওরা সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। আজকে তোমাদের স্কুল নাই? ও আজকে শুক্রবার, ওদের বন্ধ, সাপ্তাহিক ছুটি। তোমরা ছুটি পাবো না, ওরা ছুটি পেয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি ওরা গোসল করতেছে না? হ্যাঁ, গোসল করে কাপড় টাপড় পাল্টায় আসছে, আবার করবে, 4 বার করে তো, একবার কেবল হয়েছে। মানে অসাধারণ। হ্যাঁ, কি যে বাতাস, সে এক কথাই আমাকে বলতে হচ্ছে, বুঝছো? চুল ঠিক রাখা, কাপড় ঠিক রাখা দায়, মানে এত বাতাস। কিন্তু কি অসাধারণ। হ্যাঁ, নৌকাগুলো দেখো, 2টা নৌকা পাশাপাশি। এই নৌকাটা নতুন, দেখাই যাচ্ছে একদম। তুমি কি 2 নৌকায় পা দিবা নাকি? হ্যাঁ, 2 নৌকায় পা দিব। দাও। তো তোমার কেমন লাগতেছে এরকম একটা জায়গায়? আমার তো দারুণ লাগছে, মানে কি বলবো, চারদিকে এত সুন্দর দৃশ্য, আর বুক ভরে শ্বাস নিয়ে অনেক শান্তি পেলাম। আমরা আসছি আজকে মানিকগঞ্জের সিংগাইরে, এটা একটা স্কুল। এই স্কুলটার জন্যই মূলত আজকে আমরা এখানে আসছি। ওই যে দেখেন, ওই যে পেছনে যে একটা ভবন দেখা যাচ্ছে, ওটা স্কুলের পুরনো ভবন। এই স্কুলটা তৈরি হয় আজ থেকে প্রায় 105 বছর আগে। এবং এই স্কুলটা যখন তৈরি হয়, মানে এই অঞ্চলে কিন্তু এত বাড়িঘর ছিল না, এই যে রাস্তাঘাট ছিল না, এখন পাকা রাস্তা হয়ে গেছে। এইদিকে পুরোটাই কিন্তু জলাভূমি ছিল, মানে এরকম একটা জায়গায় এরকম একটা স্কুল। এই যে এটা হচ্ছে পুরনো ভবন। পরবর্তীতে যে আমার হাতের ডান পাশে এখানে একটা নতুন ভবন করা হয়েছে। আমরা আজকে এই স্কুলে যেই কারণে আসছি, এই স্কুলের নামটা দেখেন কি সুন্দর, বাজনাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর, জার্মিতা, সিংগাইর, মানিকগঞ্জ, স্থাপিত 1920 খ্রিস্টাব্দ। দারুণ না নামটা? আমরা সাধারণত জানি স্কুল হয় এলাকার নামের উপরে, বা যদি কেউ জমি দান করে তার নামের পরে স্কুল তৈরি হয়, কিন্তু এই স্কুলটার নাম বাজনাসুর। একটা সরকারি প্রাইমারি স্কুলের নাম বাজনাসুর। এটা কিভাবে হয়? কারণ এলাকাটার নাম মানিকগঞ্জ। এটা মানিকগঞ্জে বলে সম্ভব, কারণ মানিকগঞ্জের মানুষের কিন্তু মুখে মুখে গান। বাতাসে উড়ে তো নাকে আসতে পারে, আপনার শরীরে রাখতে পারে। মুখ দিলে তো বন্ধ হয়ে যায় তো মামগো।
ও একটু দাম বন্ধ হয়ে যায়, আর যখন একদম এইসব ব্যবহার করার জন্য একেবারে বন্ধ হয়ে যাবে তখন বন্ধ হলে গেলাম ও একেবারে বন্ধ হয়ে গেলে সমস্যা নাই। আমার তো মনে হয় কি জানো, এই দোকানদার এদের বলে একটা, এরা বোঝে একটা, এসে করে আরেকটা, খাওয়ায় আমাদের আরেকটা। এটা কি? এটা হলো পোকার বিষ। পোকার বিষ টিয়ার কীটনাশক। কীটনাশক এটা দিবেন কিভাবে দিবেন? এখন এই স্প্রে করে স্প্রে করবেন। স্প্রে করে কোথায় দিবেন? এই যে শাকে। এই শাক খেতে না? এটা কি শাক? এখানে পুঁই শাক। পুঁই শাক। পুঁই শাক কতটুকু দিচ্ছেন এখানে? এখানে 2টা দিয়ে 1 প্যাকেট দেবো, 2 প্যাকেট দিয়ে। 26% জমিতে 2 প্যাকেট দিবেন। তারপরে কয়দিন পরে সেই শাক তোলা যাবে? 20 দিন। 20 দিন। 20 দিন কেন? 20 দিন ওই যে ইয়াডার অ্যাকশন চলে যাব। আর এটার সঙ্গে কি মিশাবেন এখন? হ্যামস্টার টপ। আর এই যে পানি দিবেন না অন্য কিছু? পানি পানি পানি, শুধু পানি? শুধু পানি। তাহলে 1 পাখি জমিতে দিলে হয়ে যাবে? হ্যাঁ। কি হবে এতে দিলে? এতে দিলে শাক শক্ত হইব, পোকা ধরবো না। শক্ত হইব, পোকা ধরবো না। শক্ত হইলে আবার সিদ্ধ হইতে সমস্যা হবে না? না না না। কি বলো তুই? শক্ত হলে তো সিদ্ধ হইতে তোমার মা যেন কি বলতো ছোটবেলায়? হ্যাঁ, বলতো যে সারের শাকসবজি সিদ্ধ হইতে চায় না। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই যে আপনারা কতটুকু জমিতে বললেন যে এটা দিবেন? 2টা দিয়ে আপনার 26% জায়গা। মানে এই নির্ধারণ কে করে দিল? যে 20 কোম্পানি আর 20 কোম্পানি এরা আপনাদের মুখে মুখে বলে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মুখে বলে দিচ্ছে। এটা কি দোকানদার বলছে? দোকানদার। বুঝছো সেই ঘটনাটা কি? মানে ওই যে গ্রামের দোকানে ডিসপেন্সারিতে যেমন কম্পাউন্ডার থাকে, সে ডাক্তার হয়ে যায়, এখানকাও এও বলে দিচ্ছে 2 পাখি জমিতে দিতে হবে। 1 প্যাকেট জমিতে 2 প্যাকেট। কতদিন পর পর দেন অথবা কয়বার দেন? আপনার 1 সপ্তাহ পর পর দিই। আপনি বলেন 20 দিন লাগে এটা, তারপরে শাক তুলতে হয়, কিন্তু 1 সপ্তাহ পর পর কেন দেন? 1 সপ্তাহ পর পর দিলে এটা ছোট থাকতে দিব আর কি, বড় হইলে তো আর দিব না। হবে 1 মাসের উপরে লাগবে শাকটা ভাঙতে। আচ্ছা, এটা দেওয়ার পরে তারপরে কতদিন পর এটা বাজারে বিক্রি করেন? দেওয়ার পরে বাজারে বিক্রি করব মনে করেন নিম্নে 15 দিন। 15 দিন? এই নিয়ম কি আপনারা মানেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, নাকি মানি। পাইকারি লোক পেলে আপনারা পরের দিনই না বিক্রি না, করে দেন? এটা মাল সাইজ হইলে আমরা দিব। মাল তো ওসো হইতে। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন আপনার নাম কি? আমার হাসান আলী। বাড়ি কই? বাড়ি হলো চরতলা তুলি। চরতলা তুলি, এটা হচ্ছে কেরানীগঞ্জে? কেনারি সাইডে, কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে। এই কাজ কতদিন ধরে করেন? আমরা অনেক বছর ধরে করি। এইটা আপনি আজকে কি ভিত্তিতে? জমি তো আপনার? জমি আমগো না, আমরা কিনা লইছি। আপনারা কি কিনা মানে বর্গা নিছেন না কিনে না নিছেন? না না, শাক কিনা নিছি। আপনারা হচ্ছেন ব্যাপারী? বোঝা গেল। এখন এটা কি আপনিই দিবেন? লয় যে আমরা সবাই মিলে দিব। এটা কিভাবে দিবেন আপনি? পানিতে দিলেন, তারপরে স্প্রে করে দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়। আপনি হাতে গায়ে কোনো কিছু কি পরবেন? বিশেষ করে আপনার হাতে তো কিছুই নাই। না, এটি ব্যবহার করি না তো। কেন করেন না? আপনি এইসব দিচ্ছেন, হয়তো সমস্যা হয় না। আপনাদের দোকান থেকে বলে দেয়নি যে কিভাবে ব্যবহার করতে হবে? না, এটা তো এরা বলে না। বলে না? এইবার আপনি আমাকে বলেন, এইটা দেওয়ার পরে কি যে নাকে টাকে গেলে কি হয়? আমগো তো কিছু হয় না এখনো। একদিনে তো হবে না। আমরা যে ব্যবহার করতেছি তো কিছু তো হয় না। নিচে করে দিই। বাতাসে উড়ে তো নাকে আসতে পারে, আপনার শরীরে রাখতে পারে। মুকুল দিল তো বন্ধ হয়ে যায় তো আমগো। ও একটু দাম বন্ধ হয়ে যায়, আর যখন একদম এইসব ব্যবহার করার জন্য একেবারে বন্ধ হয়ে যাবে তখন বন্ধ হলে গেলাম। ও একেবারে বন্ধ হয়ে গেলে সমস্যা নাই। আমার তো মনে হয় কি জানো, এই দোকানদার এদের বলে একটা, এরা বোঝে একটা, এসে করে আরেকটা, খাওয়ায় আমাদের আরেকটা। তাই কি? হ্যাঁ। না না না। আপনি এখানে কত টাকার শাক বলছেন এবার? আমরা এই জায়গায় 4 লক্ষ টাকা শাক কিনছি। 4 লক্ষ টাকা শাক কিনছেন? কতটুকু জমির? জমি হলো আপনার 14 পাখি। 14 পাখি মানে 26% 1 পাখি। 1 পাখি। 14 পাখি কি কি সবজি করছে? সব পয়সা। সব পুঁই শাক। কতদিন পরে, মানে কতদিন আগে কিনছেন? কিনছি আপনার 1 সপ্তাহ হয়েছে। এখানে বীজটা কে লাগাইছিল? বীজটা লাগাইছিল, এর নাম না কি জানি, সাইফুল। সাইফুল। আপনারা সাইফুলের কাছে কিনে নিয়েছেন? সাইফুলের কাছে কিনে নিছি। পরিচর্যা আপনারা করবেন? একেবারে ভাঙার আগ পর্যন্ত। ওনারা নিজেদের নিরাপত্তার কথাই ভাবতেছে না, যে নাক মুখ ঢেকে নিতে হবে। সেইখানে ওনারা ক্রেতা, মানে আমরা যারা কিনে খাবো, তাদের নিরাপত্তার কথা তো ওনারা ভাবার প্রশ্নই আসে না। এই ব্যাপারে কি কখনো কোনো কৃষি অফিসার আপনাদের সঙ্গে কথা বলছে কিংবা আপনারা কথা বলেছেন? না, ওরা আমাদের সাথে কথা বলে না। তাহলে কি এই যে কীটনাশক স্প্রে করেন নিজেদের মতন করেই, যা মন চায় যতটুকু দিলে কিভাবে? না না না, ওইটা না, পরিমাণ মতো দিই। পরিমাণ মতো দেন। আর যে সাবজেক্ট ওইভাবে দিই আমরা। আচ্ছা সুই, এবার তুমি আমাকে একটু বলো যে
উনি নিয়েছেন কত লাখ টাকা দিয়ে কিনেছেন? 4 লক্ষ টাকা নিচ্ছে। 4 লক্ষ টাকা দিয়ে। আর খরচ কি কি আছে আপনার? খরচ সব আমগো 20 খরচ আমগো সব। 20 খরচ আপনার। সার 20। তারপরে কতদিন পরে এটা ক্ষেত থেকে ফসল তুলবেন? এটা নিম্নের ধরেন 1 মাস। 1 মাস। এখন থেকে এবং এই 1 মাসে আরো কত টাকার মতো খরচ হবে? 1 মাসে মোটামুটি 1 লক্ষ টাকার মতো খরচ যাবে। তা 4 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা আপনাদের খরচ। আপনারা সবজিটা কেটে নিয়ে, শাকটা কেটে নিয়ে বাজারে বিক্রি করে দেবেন। কত বছর ধরে এই কাজগুলো করছেন? নিম্নে 20 বছর ধরেন একই কাজই করছেন। এক কাজই করতেছি। আপনার কি মনে হয় এবার কি এই যে আপনার যে 4 লক্ষ টাকার যে শাক কিনলেন কেমন লাভ হবে? লাভ অনেক বাজার অনুযায়ী। হ্যাঁ, বাজার ভালো হইলে বেশি লাভ হইব। এই জায়গায় এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলার জামিতা ইউনিয়ন। তাই আপনি কবিরের কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছিলেন। খরচ হয়েছিল কত? খরচ হয়েছিল মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো। 7.5 লাখ টাকা খরচ করছিলেন। কতটুকু জমি নিয়েছিলেন? ওইটা ছিল মনে হয় 19 পাই না? 19 পাখি নিয়েছিলেন। 7.5 খরচ হলো। বিক্রি হয়েছিল কেমন এবার বলেন? বিক্রি হয়েছিল আপনার 1.5 লক্ষ টাকার মতো লাভ হয়েছিল। 1 মাসে 1.5 লক্ষ টাকা লাভ। 6 মাসে। ঠিক আছে, আপনি যদি নিয়ম না মানেন, আপনি কিন্তু আরেকজনের কাছ থেকে হয়তো লাল শাক কিনবেন, দেখা গেল সেও কিন্তু আপনার মতো নিয়ম মানে নাই। মানে কি, আপনি বিষ একজনকে খাওয়াচ্ছেন, আবার আপনিও আরেকজনের থেকে বিষ কিনে খাচ্ছেন। বিষ তো আমরা মনে করেন ফসল উড়ানের 20 দিন আগে তো আর বিষ দেওয়া লাগে না, তখন হচ্ছে শাকটা বড় হয়ে যায়। 20 দিন পরে যে আপনারা তুলেন, মানে এর নিশ্চয়তা কি? মানে এটা কিভাবে বুঝবো যে আপনি এটা দেওয়ার পরে 20 দিন পরেই বিক্রি করেন, এর মাঝে বিক্রি করেন না? না, আমরা তো একটা নিয়ম আছে আমগো। কোথায় নিয়ম? আপনি তো প্রথম নিয়মই মানেন নাই। আপনি কিন্তু নাক মুখ ঢাকেন নাই, আপনি বিষ ব্যবহার করছেন। আপনি কেন নিয়মের কথা বলতেছেন? সেটা ঠিক আছে না, আপনি নিয়ম নিজের জন্য মানেন নাই, আপনি আমার জন্য কিসের নিয়ম মানবেন? না, এটা খাইয়া দাও, এখনো কেউ কিছু হয় না। কেউ কিছু হয় নাই মানে কি? এইটা কি আমি বলি, এটা কি একদিনেই হবে নাকি ধীরে ধীরে হবে? এবার আমাকে বলেন, এই শাক কি আপনার ছেলেমেয়েরা খায়? হ্যাঁ, আমরাও খাই। আপনারাও খান। তারপরে একটা কথা বলেন, আপনি ছোটবেলায় ভাকুরতে ইউনিয়ন কয়টা ওষুধের দোকান দেখছিলেন, কয়টা হাসপাতাল দেখছিলেন? ভাকুরতে ইউনিয়নে তো হাসপাতাল মুশরিখোলা একটাই ছিল, এখনো একটাই আছে। আর ওষুধের দোকান? ওষুধের দোকান অনেকটি হয়েছে। কেন? কলাতে আগে হাসপাতাল ছিল কোনো? কলাতিয়া আমরা ছোটকালেতে যেটা দেখছি এখন ওইটাই আছে। এখন তো অনেকগুলো ক্লিনিক হয়ে গেছে। আরো হাসপাতাল হয় না, কিন্তু ক্লিনিক তো হয়েছে নাকি? মানে ব্যক্তি মালিকানা যেগুলো, হ্যাঁ, একই তো হাসপাতাল আর ক্লিনিক নাকি? এখন বুঝছেন অসুস্থতা কেমনে হয়? এটা ধীরে ধীরে হয়। মানে আপনার উৎপাদিত শাক খেয়ে একদিনেই তো আমি মরে যাব না। প্রথমত আমার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, তাই না? তারপরে আস্তে আস্তে মারা যাবে। আপনি হয়তো মানে একদম তাৎক্ষণিক দেখতেছেন না যে আপনার শাক খেয়ে কেউ মারা যায় না, এটা আপনি বলতেছেন, কিন্তু সে তো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে এবং আপনি নিজেও অসুস্থ হচ্ছেন। আপনি তো এর থেকে বাইরে না। যে বিষটা ব্যবহার করতেছি, কথাটা বুঝেন, একদম সীমিত দাম, 25 টাকা দাম একটা প্যাকেটের দাম, একদম সীমিত। এটা একদম সীমিত ই করে। এবার আপনি আমাকে বলেন, দাম কম হলে কি বিষের কাজ কমে যায়? না না, দাম বেশি হলে ওটার অ্যাকশন বেশি। যে বিষে কীট পতঙ্গ মরে, সেই বিষে কি অন্য কোনো প্রাণী মরে না? মানুষও তো একটা প্রাণী মরে। তো আর কিছু বলবেন? কি করতে হবে আমাদের এই বিষয়ে? আমরা মাইনে চলতে হবে, আমাদের আরো সবাই সচেতন হতে হবে। যে শাকটা আমি জেনে শুনে আমার বাচ্চাদের খাইতে পারবো না, সেই শাক যেন আমি মার্কেটে না দিই, এই তো। আরেকজন কিন্তু কলার মধ্যে এরকম বিষ দিয়ে দিবে, আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য কিনে নিয়ে আসবেন। আর সেও কি নিয়ম মানছে কিনা আপনি তো জানেন না। আমরা যদি এরকম করতে থাকি যে আমি আমার যে খাবার তৈরি করলাম তার মধ্যে বিষ দিলাম, আমি না খাইলাম, এটা আমি জানি বিষ আছে, এটা খাবো না। আমি শোনেন, এটা যখন পোকা ধরে যাবো গা, তখন তো আর বাজারে বিক্রি করতে পারবো না। মেন হলো এটা। তার মানে আপনি আপনার লাভের জন্য আপনি এইগুলো করতেছেন। সেটা নিয়মটা মানতে হবে। নিয়ম মানে নিয়ম মানতে, নিয়ম মাইনে চলার জন্য, নিয়ম মাইনে এবং মাস্ক পরতে, না হলে অন্তত গামছাটাও নাকে দিতে, নাকে মুখে দিতে, চোখে দিতেও। এখানে লেখা আছে চোখে একটু গেলে আপনাকে কিন্তু অনেক পানি দিতে হবে। আমরা কি বুঝলাম? না, আমরা যেটা বুঝলাম যে ওনারা তো আসলে ওনাদের কোনো প্রশিক্ষণ নাই এই ব্যাপারে, এইটার বিক্রির ব্যাপারে বা এটা ব্যবহার কিভাবে করতে হবে, নিয়মের মধ্যে আসতে হবে। হ্যাঁ, একটা নিয়মের মধ্যে আসতে হবে। বিক্রি এবং ব্যবহারে একটা নিয়মের মধ্যে আসতে হবে। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। আমরা চলে আসছি পাখার রাজ্যে, নকশি হাত পাখা শিল্প। আচ্ছা, এখানে দুজনের নাম দেখতে পাচ্ছি, বাসন্তী রানী সূত্রধর আর গীতা রানী সূত্রধর। কে কোনজন?
বাসন্তী রানী সূত্রধর আমি। আচ্ছা, দুজনের সম্পর্ক কি? ননদ ভাবি। আচ্ছা, আমরা তো জানি যে ননদ ভাবি মানেই হচ্ছে দা কুড়াল সম্পর্ক, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। আর আপনাদের মধ্যে যে এত সুসম্পর্ক, আপনারা দুজন একসঙ্গে ব্যবসা করছেন, এই যে হাতের কাজ করছেন, রহস্যটা কি? রহস্যটা কি, উনি আর যে যার থেকে কাস্টমার শিখছি উনি হচ্ছে আমার মা। আচ্ছা, আর হ্যাঁ তো বানায় মানে এই ব্যবসাটার মধ্যে আপনার মায়ের ছিল? হ্যাঁ, মায়ের ছিল। আচ্ছা, হ্যাঁ, উনার ছেলের বউ উনি, আমি হচ্ছে মেয়ে। আচ্ছা, ছেলের বউ আর মেয়ে। আচ্ছা, আপনি হচ্ছেন বৈবাহিক সূত্রে মানে মালিক, আর আপনি হচ্ছেন জন্মসূত্রে। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে। আচ্ছা, আপনারা সোনারগাঁয়ের সোনার কন্যা। আর আপনার বাড়ি? আমার বাড়ি সোনারগাঁও। আচ্ছা, আর বৌদি? আমি সোনারগাঁয়ে। আচ্ছা, এখানকার মেয়ে বউ। আচ্ছা, খুব ভালো। আপনি কি বিয়ের পরে এই কাজ শিখছেন? হ্যাঁ, আমি বিয়ের পরে এই কাজ শিখছি। আচ্ছা, মানে বিয়ের আগে তো আপনার বাবার বাড়ি তো এই পাখা বানানোর প্রচলন ছিল কি? না না, বাবার বাড়ি ছিল না, কিন্তু আমার এক গ্রামে আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। এক গ্রাম। আচ্ছা, বিয়ের পরে এই কাজ শিখছেন আপনি কার কাছ থেকে? আমার শাশুড়ির কাছ থেকে। শাশুড়ির কাছ থেকে। আর আপনি? আমি মায়ের কাছ থেকে শিখছি। মায়ের কাছ থেকে, শিশুকাল থেকে। হ্যাঁ, লেখাপড়ার পাশাপাশি এই হাতের কাজ করছি। আচ্ছা, কেমন লাগতো? অনেক ভালো লাগতো। আমার মা পুরস্কারও পাইছে। তাই? পুরস্কারও পাইছে। আপনার মা এখন কাজ করেন না? আমার মা মারা গেছে। আচ্ছা, আপনার মা মারা গেছেন কত বছর আগে? দাদা কি করে? দাদা এই পেশার সঙ্গে নাই? না, দাদা মারা গেছে 5 বছর আগে। খুব দুঃখজনক। এই কাজ নিজেই নিয়ে বেঁচে আছি। আচ্ছা, আর কোন আমারই নিয়ে। আর কে কে আছে বৌদি? মেয়ে করে আর ছেলের বউ সাথে করে। ছেলের বউ মানে ছেলে বিয়ে করাইছে 3 বছর। ছেলে বিয়ে করছে আর মেয়ে কাজ করে। আচ্ছা, এই কাজ পুরোপুরি হয়, এই কাজ করে। এই ব্যবসাটা মূলত মানে পরিচালনা করে আমি করি। আপনিই করেন না? হ্যাঁ, আমিই করি। আমি আমার এই হাজবেন্ড থাকতেই করতাম। আমি বাসায় থেকে, যখন আমার শাশুড়ি মেলা করতো বিভিন্ন জায়গায় যেত, আর আমি বাসায় থেকেই পাইকারি মাল সেল দিতাম। আর এই কাজ সম্পূর্ণ আমি নিজেই করি। ছেলে হেল্প করে, মেয়ে হেল্প করে একটু পাশাপাশি। আর এমনি গ্রামে 4-5 জন কাজ করে লগে। এটা তো জামদানি মোটিভ করছেন না? হ্যাঁ হ্যাঁ।